আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। দেখো, আজ কয়েকদিন ধরে নেটের একটু স্পিড কম যাচ্ছে, যার জন্য অনেকেই গ্রুপে ঢুকতে পারতেছে না, অনেক সময় ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না। তো তোমাদের ক্ষেত্রে এই সমস্যা হইলে অস্থির হওয়ার কিছু নাই। মানে অনেকে ভাবতেছে যে হয়তোবা তার, মানে আমি হয়তোবা ইয়ে করে দিয়েছি, কি বলে, গ্রুপ থেকে হয়তোবা বের করে দিয়েছি, এরকম অনেকে মনে করতেছে। তো এরকম না। যদি এরকমটা হয় একটু ওয়েট করবো, ওখানে তো মেসেজ একটা দেখায় যে টেম্পোরারিলি ঢোকা যাচ্ছে না, এরকম এরকম বলে, একটা মেসেজ দেখায় ফেসবুক। কিন্তু তারপরে অনেকে খুব অস্থির হয়ে উঠতেছে। তোমাদের ক্ষেত্রে যদি এরকমটা হয় তোমরা একটু ওয়েট করো, পরে আবার ট্রাই করবা। এমন অনেক সময় এরকমও হচ্ছে যে যেদিন সমস্যাটা হচ্ছে ওই দিন ঢুকতেই পারতেছে না, পরের দিনে হয়তো ঢুকতে পারতেছে। তো ওকে, যাই হোক, তো চলো আমরা শুরু করি আমাদের আমাদের আজকে হবে, আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি, আজকে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, কে কে দিয়েছো? প্যারাডাইস লস্টের। আচ্ছা, এই দুইটা কবিতাই ছোট, খুব বেশি বড় না, ব্যাটার মাই হার্ট আর একটা হচ্ছে ডেথ বি নট প্রাউড। তো দেখি আমি দুইটাই আজকে আলোচনা করা যায় কিনা। আমরা লেকচার শিটে যাই। একটা হচ্ছে ব্যাটার মাই হার্ট, আর একটা হলো ডেথ বি নট প্রাউড। এইটা, তো এই একটা কবিতা। আর একটা হলো ব্যাটার মাই হার্ট, এটার কবিতাটা কত বলো। এটাও ছোট। তো আমরা আজকে এই দুইটা কবিতাই পড়বো, এবং দুইটা কবিতাই শেষ করে ফেলবো আজকে আর কি। আজকে আমাদের জনডান শেষ হয়ে যাবে। তো আজকে যেহেতু জনডান শেষ, সামনের দিনে তোমাদেরকে জনডানের উপরে পরীক্ষা, ব্রিফ কোশ্চেনের। আর তোমরা ব্রিফ কোশ্চেন গুলো পড়ো। ব্রিফ কোশ্চেন গুলো চেষ্টা করো তোমাদের গাইড থেকে পড়ার জন্য। গাইডে যদিও শত শত থাকে, তারপরেও চেষ্টা করো ওইখান থেকেই একটু বেছে বেছে পড়ার জন্য, কারণ এছাড়া কিন্তু কমন পড়তেছে না। এই যে এবারও গতকালকে যে পরীক্ষাটা হয়েছে, ওইখানেও যেটা হলো যে আহ, আমরা যে সাজেশন টাজেশন দিয়েছি বা আমরা যা কিছু চিন্তা করেছিলাম সেখান থেকে একটা দুইটা করে কমন আসছে, ব্রিফ আর কি। আর এটা তোমাদেরকে একটু কোশ্চেনটা দেখাই। তোমাদেরকে কোশ্চেন দেখাইছি নাকি আমি? কোশ্চেন, না স্যার। আচ্ছা, এই যে এখানে কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো আমার কাছে থাকবে, হ্যাঁ, তোমাদের এরপরে যখন দরকার হবে আমি একবারে আপলোড করে দেবো, তোমরা অরিড হইও না। এই যে এখানে এই পার্ট বি সব কমন আসছে, তারপরে পার্ট সি যেটা, এখানে এখানে আটটার আটটাই কমন। এখানে এই যে শুরু থেকে যে আটটা থাকে, আটটাই কমন, পাঁচটা লিখতে হবে। আমাদের সব সাজেশন থেকে কমন পড়েছে, তোমরা সাজেশন চেক করে দেখো। কিন্তু যেটা হয়েছে সমস্যা, সেটা হচ্ছে এই ব্রিফে। ব্রিফে আমার যেটা ইয়ে আছে, আমার এখান থেকে এই একটা কমন পড়েছে, এই দুইটা, এই দুইটা শুধু কমন পড়েছে। এখন তার মানে কি? তার মানে কি ব্রিফ এই দুইটা কমন পড়লো, কোনো সাজেশন থেকে কমন আসলো না, তার মানে কিভাবে পড়বো তাহলে? তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হলো, এই গল্পগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। আমি সবসময়ের জন্য তোমাদেরকেও এর আগে বলেছি, বা এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকেও বলেছি, যে বাংলা ট্রান্সলেশন কিনতে পাওয়া যায়, ওই বাংলা ট্রান্সলেশন পড়তে হবে একেবারে, লাইন বাই লাইন সব, তাহলে জানা যাবে। আর যেমন এই যে এখানে ধরো একটা ইয়ে আসছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, মানে এর চাইতে সহজ আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, কিন্তু অনেকে বলতেছে যে কমন পড়েনি, ভালো হয়নি পরীক্ষা। তো ব্রিফ কোশ্চেন, এটা এটা তো, আমাকে অনেকে বলে যে ব্রিফ কোশ্চেনের সাজেশন দেন। তা আমি বললাম যে ভাই, ব্রিফ কোশ্চেনের তো সাজেশন হয় না। ব্রিফ কোশ্চেনের যদি সাজেশন করো তাহলে ওইটা শুধু দেওয়াই হয় আর কি। উম, ওইটা হচ্ছে তোমার এমনিতে কাজ করে না।
এই যে তাই কাজ করে না, একটা দুইটা কমন পড়েছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমরা যে ব্রিফ কোশ্চেনের সাজেশন যেগুলো দিব এগুলো তো পড়বেই, পাশাপাশি সেট সাজেশন পড়বে, পাশাপাশি তোমাদের গাইড থেকেও পড়তে হবে। আর এই সবগুলো তোমার মনে হচ্ছে এতগুলো জিনিস পড়বে? এতগুলো জিনিস না তো, এই ঘুরে ফিরে তো রিপিট জিনিস আসবে, তাই না? আর যখন তুমি তোমার বইটা সুন্দর করে পড়বা, তখন দেখবা যে এগুলো সব ইজি। যেমন এই যে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, ম্যাকবেথ গল্পটা যদি পড়ো, রাজা ডানকানকে যখন দাওয়াত দিয়ে নিয়ে গেল তার যে ক্যাসেল, তার যে রাজপ্রাসাদ, সেটার নাম হচ্ছে ইভারনেস, ক্যাসেল ইভারনেস। তো ওইখানে তো তোমার এটা তো জানার কথা, স্টোরি জানলেই জানার কথা। একটা ঝামেলা বাঁধছে এখানে, যেমন অ্যান্টোনিও নামে দুইটা ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে ডাচেস অফ মালফির ভেতরে একটা ক্যারেক্টার, আরেকটা হচ্ছে তোমার ওই দ্য মার্চেন্ট অফ ভেনিসের ভেতরে একটা অ্যান্টোনিওর যে ক্যারেক্টার। তো গল্পটা অনেকেরই এতই কম পড়া, অনেকে এতই কম পড়েছে যে এটাও তারা বুঝতে পারতেছে না। ইনফ্যাক্ট অনেকে বলতেছে যে এখানে কোশ্চেনে ভুল। কিরকম ভুল? অ্যান্টোনিও এইখানে, আবার অ্যান্টোনিও এইখানে। কারণ অ্যান্টোনিওর এইখানে তো বিয়ের সম্পর্কে কোনো কথা নাই, আবার এখানে তার বিয়ের সম্পর্কে কেন বলতেছে? তো অনেকের স্টোরিটা এতই কম পড়া যে দুইটা ইয়েতেই যে অ্যান্টোনিও নামে দুইটা ক্যারেক্টার রয়েছে, তো এটাও অনেকের জানা নাই। তো সেক্ষেত্রে আমি আবারও বারবার বলতেছি, যদি 6টা 7টা হয়ে যায় ব্রিফ কমন পেয়ে যাও, অ্যান্সার করতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট, বাকিগুলো আর কি তো কমন পাবে ইনশাল্লাহ। আর যদি ব্রিফে দেখা যাচ্ছে 6টার নিচে চলে আসলো, তাহলে বুঝতে হবে যে রেজাল্টটা খারাপ হয়ে গেল। এই জন্য সবসময় ওইভাবে চেষ্টা করতে হবে। যেমন এখানে দেখো যে ফস্টাস কেন মেডিকেল সায়েন্স এর প্রতি তার, মানে সে কেন মেডিকেল সায়েন্সে ফল্ট বের করলো, কি ফল্ট বের করলো, তারপর মেফিস্টোফেলিসের হেল সম্পর্কে আইডিয়াটা কি। তো এই সব কিছুই তোমাদের পারার কথা যদি তোমরা স্টোরিগুলো পড়ো। এই জন্য একটু চেষ্টায় থাইকো যে স্টোরিগুলো যাতে যে ভালোভাবে জানা থাকে। এই যে আমাদের এই একটা হোয়াট বিস্ট ডু দ্য লিগাসি হান্টার স্ট্যান্ডস ফর। তো ভলপরের ভেতরে যে লিগাসি হান্টার যেগুলো রয়েছে, তারা কে কোন প্রাণীকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা যেমন জানি যে লিগাসি হান্টার বলতে যেমন করভিনো, তারপরে আমারও সবগুলো মনে নেই আর কি। তো ওইগুলোতে এক একজন এক একটা, যেমন মস্কা হচ্ছে দা ফ্লাই, মাছির ইয়ে করতেছে, করভিনো হচ্ছে ক্রো, দারকাক, সেটা বোঝাচ্ছে। তারপরে ওই যে আরো যে ক্যারেক্টার গুলো আছে প্রত্যেকে এক একটা, কিন্তু এটা যদি কেউ ওই গল্পগুলো সুন্দর করে পড়ে থাকে পরীক্ষার জন্য, মানে পরীক্ষার কথা মনে রেখে, তাহলে কিন্তু এগুলো মনে থাকার কথা। কিন্তু এগুলো অনেকের মনে নাই। কেন পর্ষিয়া কম্পেয়ার টু ড্যানিয়েল, ড্যানিয়েলের সাথে কেন পর্ষিয়াকে কম্পেয়ার করা হলো? হু ইজ বেলোনাস বাইটগ্রুম, বেলোনার বাইটগ্রুম কে? এগুলো সবই হচ্ছে গল্প জানার উপরে ডিপেন্ড করে। তো এই জন্য তোমাদের ক্ষেত্রে আমার 2-3টা পরামর্শ: এক হচ্ছে, প্রথম কথাই হচ্ছে গল্পগুলো ভালো করে পড়বো। 2 নাম্বার হচ্ছে সেট সাজেশন বলো, বা আমরা যে সাজেশন দিচ্ছি সেখান থেকে বলো, আর গাইড, এই 3টা কম্বিনেশন করে তোমাকে পড়তে হবে। এবং এইখানে বেশি মার্কস পেলে রেজাল্টে হেল্প হয়। তো একটু চেষ্টা করো যাতে এখান থেকে ভালো মার্কস আসে। ওকে। আর পার্ট বি সি নিয়ে টেনশন করতে হয় না। পার্ট বি সি এটা তোমাদের প্রায় 8টা সাবজেক্ট থেকে 8টার মধ্যে 3টা 4টা সবসময়ের জন্যই কঠিন হয়। গতবার এই প্রথম দিকে কঠিন হয়েছে, কিন্তু শেষের গুলো সহজ হয়েছে। তোমাদের বেলা গিয়ে আবার এই প্রথম গুলো কঠিন হবে, শেষের গুলো গিয়ে সহজ হবে। এবার এই শেষের গুলো, মানে প্রথম পরীক্ষাগুলো সহজ হচ্ছে, বিশেষ করে এই যে এইটা পার্ট বি পার্ট সি, এটা খুবই সহজ আসছে এবার। আমি যেটা বললাম যে এখানে 8টার 8টাই কমন পড়েছে। এখানে একটা ইয়েতে সমস্যা রয়েছে, যেমন এখানে বলছে হোয়াট রোল লেডি ম্যাকবেথ প্লে, কি ভূমিকা পালন করেছে লেডি ম্যাকবেথ এই ম্যাকবেথ নাটকের ভেতরে। আর আমরা সাজেশনে দিয়েছি যে ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। একই জিনিস, শুধু একটু ঘুরায় লিখতে হবে, বাকিগুলো সব হুবহু কমন এসেছে। ওকে। তো তোমরা গল্পগুলো ওইভাবে সুন্দর করে পড়ো, তাহলেই হবে, তাহলে আর ভয়ের কিছু নাই। তাহলে স্যার আমরা ওই সেট সাজেশন প্লাস হচ্ছে স্টাডি গাইড পড়বো। হ্যাঁ, মানে কোনো একটার উপরে ডিপেন্ড করবে না, যতগুলো আছে সবগুলোই। স্টাডি গাইডে অনেকগুলো আছে। স্টাডি গাইডে তোমাদের যদি এরকমটা কখনো মনে হয় যে স্টাডি গাইডে অনেক আছে, কোনগুলো পড়বো, হয়তো স্টাডি গাইড এরকম থাকে 4-500 থাকে। তো ওইখানে ওইখানে ইম্পর্টেন্ট গুলো খুঁজে খুঁজে পড়তে হবে। বিগত সালের গুলো পড়বা,
বিগত সালে, বিগত সাল থেকে এবার যেন একটা একটা শুধু আসছে। হুম, তো বিগত সাল থেকেও যে সবসময় আসে তা না। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আমরা শুরুতে ইয়ে করি ব্যাটার মাই হার্ট। হার্টকে মানে ব্যাটার করতে বলতেছে। তো এটা হচ্ছে জন ডানের কবিতা। দেখো এখানে যেটা বলতেছে যে হোলি সনেট 14, হ্যাঁ এটা হচ্ছে 14। তো বলা হচ্ছে হোলি সনেট 14 অলসো নোন বাই ইটস ফার্স্ট লাইন ব্যাটার মাই হার্ট, থ্রি পার্সেন্ট গড। বলা হচ্ছে যে এই কবিতাটার মেইন নাম হচ্ছে হোলি সনেট 14, কিন্তু এটাকে আবার এটা আবার অনেক সুপরিচিত এর প্রথম লাইন ধরেই, সেটা হচ্ছে ব্যাটার মাই হার্ট ইজ এ পোয়েম রিটেন বাই দ্য ইংলিশ পোয়েট জন ডান। এটা জন ডান লিখেছেন। ইটস এ পার্ট অফ এ লার্জার সিরিজ অফ পোয়েমস কল্ড হোলি সনেটস। বলতেছে যে হোলি সনেট নামে সে অনেকগুলি সনেট লিখেছেন, এবং সেই সেই সনেটের যে সিরিজ, সেই সিরিজের একটা পার্ট হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের ব্যাটার মাই হার্ট এই কবিতাটা, কম্প্রাইজিং 19 পোয়েমস ইন টোটাল, এবং এখানে প্রায় 19টা কবিতা রয়েছে এই হোলি সনেটের ভেতরে। দ্য পোয়েম ওয়াজ প্রিন্টেড অ্যান্ড পাবলিশড ফর দ্য ফার্স্ট টাইম ইন পোয়েমস ইন 1633, 2 ইয়ার্স আফটার অথর ডেথ। জন্ডানের মৃত্যুর 2 বছর পরে 1633 সালে এটা সর্বপ্রথম প্রিন্ট হয় এবং পাবলিশ হয়, আজ থেকে প্রায় 400 বছর আগে। আচ্ছা, এবার আসো এখানে দেখো আরেকটা ইন্ট্রোডাকশন, আমরা এটাও পড়ি। বেটার মাই হার্ট, সনেট বাই জন ডান, ওয়ান অফ দ্য 19 হোলি সনেটস or divine meditations, originally published in 1633 in the first edition of Songs and Sonnets। বলতে এই কবিতাটা জন ডানের লেখা। এই তার একটা রাইটিং ছিল হোলি সনেট, সেটার ভেতর 19 নম্বর কবিতা এটা। ওয়ান অফ দা 19 মানে 19টার ভেতরে একটা আর কি। এবং এইটাকে আবার বলা হয়, এই যে হোলি সনেটস, এটার আরেকটা নাম হচ্ছে ডিভাইন মেডিটেশন, স্বর্গীয় বিষয়ে আর কি ধ্যান ধারণা, গবেষণা। অরিজিনালি এটা 1633 সালে পাবলিশ হয়, এবং ইন দ্য ফার্স্ট এডিশন অফ সংস অ্যান্ড সনেটস এর প্রথম এডিশনে এটা পাবলিশ হয়। রিটেন ইন ডিরেক্ট অ্যাড্রেস টু গড, এবং এখানে সরাসরি গডকে অ্যাড্রেস করা হয়। অ্যান্ড এমপ্লয়িং ভায়োলেন্ট অ্যান্ড সেক্সুয়াল ইমেজারি, এবং এখানে ভায়োলেন্ট এবং সেক্সুয়াল ইমেজারি ইউজ করা হয়। ইট ইজ ওয়ান অফ ডান্স মোস্ট মেড ড্রামাটিক ডিভোশনাল লিরিক্স, এবং এটা হচ্ছে ডানের যে যত ড্রামাটিক ডিভোশনাল লিরিক রয়েছে সেগুলোর ভেতরে এটা একটা। দ্য পোয়েট asked ফর হেল্প টু ওভারকাম হিজ রিলিজিয়াস অ্যাম্বিভ্যালেন্স অ্যান্ড টু হোলি অ্যাকসেপ্ট ডিভাইন গ্রেস। এখানে পোয়েট আস্ক ফর হেল্প, এটা তিনি সাহায্য চেয়েছেন এই কবিতার ভেতর, টু ওভারকাম হিজ রিলিজিয়াস অ্যাম্বিভ্যালেন্স, তার ধর্মীয় যে কনফিউশন তার ভেতরে রয়েছে, হেজিটেশন রয়েছে, বা অ্যাম্বিভ্যালেন্ট যে অবস্থা রয়েছে, সেটাকে ওভারকাম করতে তিনি হেল্প চাচ্ছেন। অ্যান্ড টু হোলি অ্যাকসেপ্ট ডিভাইন গ্রেস, এবং পরিপূর্ণভাবে ডিভাইন গ্রেস, স্বর্গীয় হচ্ছে দয়া মায়া সহানুভূতি, এগুলোকে তিনি একসেপ্ট করতে চাচ্ছেন। এবং তার ভেতর থেকে ধর্মীয় যত তোমার কুসংস্কার বা কনফিউশন রয়েছে সেগুলোকে সে বাদ দিতে চাচ্ছে। তো এটা করার জন্য সে হেল্প চাচ্ছে এই কবিতায়। তো চলো আমরা সরাসরি এই কবিতাটাতে যাই। থিম আমরা কবিতা পড়লে আমরা বুঝবো, সো আমি থিমটা পড়াচ্ছি না, যেহেতু দুইটা পড়বো তার জন্য আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তো দেখো এই হচ্ছে কবিতা, এবং এটা হচ্ছে যেহেতু সনেট, তো এটা পড়তেও মজা লাগবে আর কি। দেখো বলতেছে, আমাদের স্পিকার বলতেছে ব্যাটার মাই হার্ট, থ্রি পার্সেন্ট গড। বলা হচ্ছে আমার হৃদয়টাকে আঘাত করো। মানে অনেকটা এরকম যে তুমি তখন কোনো লোহার উপর থেকে জম ছাড়াতে যাবা। হুম, জম ছাড়াতে যাবা, রাস্ট যেটা রয়েছে সেটাকে যখন ছাড়াতে যাবা, সেটাকে আগে আগুনে পুড়াইতে হবে, তাই না? শুধু আগুনে পুড়ালেই হবে না, এটাকে আবার আঘাত করতে হবে।
তো আগুনে পুড়াইতে হবে এবং আঘাত করতে হবে, তবে এখান থেকে তুমি ভালো পিওর যে জিনিসটা সেটা তুমি পাবা, আদারওয়াইজ তুমি পাবা না। তো আমাদের স্পিকার সেই ধারণা থেকে বলতেছে যে ব্যাটার মাই হার্ট, আমার হৃদয়টার উপরে আঘাত করো, এবং তাহলে আমি হচ্ছে তোমার কি বলে, আমার তাহলে ওই হার্টটা থেকে যত জম ধরেছে, যত কনফিউশন, যত হেজিটেশন, সেগুলো সব দূর হয়ে যাবে। এটা সে বলতেছে। 3% গড, এখানে 3% গড বলতে গডের যে তিনটা রূপ, মানে অ্যাকর্ডিং টু খ্রিস্টিয়ান ইয়েতে, যে গডের যে তিনটা রূপ সেটাকে বলা হচ্ছে 3% গড। একটা হচ্ছে জেসাস ক্রাইস্ট, আরেকটা হচ্ছে গড নিজেই, আরেকটা হচ্ছে প্রিস্টদেরকে বোঝায়। হ্যাঁ, প্রিস্ট যারা থাকে তারাও কাইন্ড অফ হচ্ছে মানে গডের প্রতিনিধি। আমরা যদি এখানে সার্চ দেই, আরো ক্লিয়ার আইডিয়া আছে কিনা। এই দেখো, হোলি ট্রিনিটি। এই ট্রিনিটি অনুযায়ী একটা হচ্ছে দা ফাদার, বাবা, আর একটা হচ্ছে দা সান, জেসাস, এবং আরেকটা হচ্ছে হোলি স্পিরিট। তো এই ফাদার যিনি, তিনি হচ্ছেন অরিজিনাল গড, আর যিনি হচ্ছেন সান সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটির মতে জেসাস, আর এই হোলি স্পিরিট হচ্ছে তোমার আহ যে এখানে প্রিস্টদেরকে বোঝায়, অনেক সময় আবার অ্যাঞ্জেলদেরকে বোঝায়। এখানে এক এক জায়গায় এক এক রকমের। তো এমনিতে তোমরা জেনে রাখো যে এই 3% গড বলতে এই তিনটাকেই বোঝায়। আমি এখানে, আমি এইখানে ইয়ে দেই। না, এখানে তো এইভাবে রাখলে হচ্ছে না। এটা একটু বিশেষ করে রেখে দিলাম যাতে করে মনে থাকে। আচ্ছা, তাহলে ব্যাটার মাই হার্ট বলতেছে যে আমার হৃদয়টা আঘাত করো, 3% গড, গডের যে তিনটা রূপ, সেই তিনটা রূপকেই সে একসঙ্গে চাচ্ছে, তাদের কাছে প্রার্থনা করতেছে। ফর ইউ অ্যাজ ইয়েট বাট নক, বলতেছে যে ফর ইউ, তোমাদের জন্য, অ্যাজ ইয়েট বাট নক, ব্রেথ শাইন অ্যান্ড সিক টু মেন্ট, বলতেছে তোমাদের কাছে আমি নক করতেছি, তোমাদের কাছে আমি নক করতেছি, তোমাদের জন্য আমি হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা বেঁচে আছি, এবং হচ্ছে শাইন অর্থাৎ আমার যে হচ্ছে যা কিছু, যা কিছু উন্নয়ন, ডেভেলপমেন্ট, সবকিছুই যা আমি শাইন করতেছি সব তোমাদের জন্যই। অ্যান্ড সিক টু মেন্ট, এবং আমার যা কিছু সমস্যা রয়েছে সেগুলো তোমাকেই আমি চাচ্ছি এগুলোকে মেরামত করার জন্য। তো এখানে বলতেছে আমাদের স্পিকার যে হে 3% গড, মানে হে হোলি ট্রিনিটি, অর্থাৎ এই তিনজনকে একসঙ্গে সে কল করতেছে, কল করে বলতেছে যে আমার হৃদয়টাকে আঘাত করো, এবং এই আঘাত করানোর জন্য আমি তোমাদেরকে ডাকতেছি, নক দিচ্ছি, ব্রেথ, এবং আমি 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 আমাকে শ্বাস প্রশ্বাস নিতে হেল্প করো। তারপরে বলতেছে হচ্ছে শাইন, এবং আমার জীবনটা আলোকিত করো, এবং আমি সিক টু মেন্ট, এবং আমি আমার নিজেকে ঠিক করতে চাই, আমাকে ঠিক করে দাও, মানে হেদায়েত দাও, ব্যাপারটা এরকম। আমি নিজেকে মেরামত করতে চাই। দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, যাতে করে আমি আবার উঠে দাঁড়াতে পারি, সেটা বলতে হবে, যাতে করে আমি জেগে উঠতে পারি এবং দাঁড়াতে পারি। overthrow me and bend your force to break, blow, burn and make me new, আমাকে থ্রো করো, ওভারথ্রো করো, আমাকে ফেলে দাও, আমাকে একেবারে বাঁকিয়ে ফেলো তোমার শক্তি দ্বারা, একেবারে এতটাই বাঁকিয়ে ফেলবা যাতে করে আমি ভেঙে যাই। আমার উপর দিয়ে বাতাস ব্লো করো, আমাকে ফু দাও, আমাকে পোড়াও,
এবং আমাকে দিয়ে নতুন করে আবার তৈরি করো আমাকে। মানে আমার যে গায়ে জং ধরে গেছে আমাকে নতুন করে তৈরি করো। তোমরা অনেক সময় ওই যে রান্নাঘরে বটি ইউজ করো না, দেখবা 6 মাস 1 বছর পর পর, অন্তত কুরবানি ঈদের আগে আর কি, এই বটিগুলো আবার আমরা পুড়িয়ে নেই, পুড়িয়ে নিয়ে সুন্দর করে আবার একটু ধারালো টারালো করে নেই। তো ওই সময়টাতে কি হয় যে ওইটাকে আগুনে পোড়ানো হয়, ওইটাকে পেটানো হয়, ওইটাকে বাঁকানো হয় অনেক সময়, মানে চাকু টাকু যেগুলো, ছুরি যেগুলো আছে, ড্যাগার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়। তারপরে সেটাকে আবার নতুন করে তৈরি করা হয়। তো আমাদের স্পিকার ওই ইমেজটাই নিয়ে আসতেছেন, গডের কাছে প্রার্থনা করতেছেন যে আমাকে আগুনে পোড়াও, আমাকে আমার উপরে বাতাস বোয়াও, আমাকে হচ্ছে পেটাও, আমাকে নতুন করে তৈরি করো, আমাকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ো, যাতে করে আমি আবার উঠে দাঁড়াতে পারি নতুন করে, আমি যাতে আবার আমি আমি চকচক করতে পারি, আমি আমি যাতে মেরামত, আমার যে সমস্যাগুলো সেগুলো যাতে মেরামত হয়ে যায়, আমি যেন আবার পূর্ণোদ্যমে শ্বাস নিতে পারি, এবং এই জন্য আমি তোমাদেরকে নক করতেছি। তাহলে এই পুরোটা জুড়ে এই কথাগুলো বলতেছে। এরপর বলতেছে যে আই লাইক অ্যান ইউজার্ড টাউন টু অ্যানাদার ডিউ। বলতেছে আমি অনেকটা একটা অন্য মানুষ দ্বারা, অন্য কেউ দ্বারা দখলকৃত একটা শহরের মতো হয়ে আছে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই স্পিকার সে ফিল করতেছে যে শয়তান তাকে দখল করে নিয়েছে। হুম। তো বলতেছে যে একটা শহরকে যখন কোনো হানাদার বাহিনী এসে দখল করে নেয়, ঠিক সেরকম অবস্থা আমার হৃদয়টা, যেটা আমার মানে গডের কাছে থাকার কথা, গডকে নিয়ে আমার চিন্তা ভাবনা করার কথা, সেটা না করে কি করতেছে, আমার হৃদয়টা অন্য কিছু নিয়ে চিন্তা করতেছে। তো এটাই বলতেছে আহ, আমার অবস্থা এমন, আমার হৃদয়ের অবস্থা এমন যেন এটাকে অন্য কেউ দখল করে বসে আছে, ঠিক যেমন একটা শহরকে অন্য কেউ এসে দখল করে নেয় সেরকম। লেবার টু অ্যাডমিট ইউ, বাট ও টু নো এন্ড। আমি তোমার কাছে তোমার জন্য পরিশ্রম করতে চাচ্ছি, মানে গডের কাছে বলতেছে আমি পরিশ্রম করতে চাই, আমি তোমাকে মানতে চাই, কিন্তু নো এন্ড, কিন্তু এটার কোনো শেষ আসতেছে না। অনেক সময় এরকম হয় না যে আমরা, দেখবা তুমি বলতেছো যে তোমার পড়াশোনা করার দরকার, কিন্তু তুমি বসার সময় যেন পাচ্ছ না, বসলেও যেন পড়তে ইচ্ছা করে, আবার উঠে চলে যাচ্ছ। আজকে বলতেছো গরম, কালকে বলতেছো খুব শীত, পরশু বলতেছো রোজা, তারপরে ভাবতেছি ঈদের পরে পড়তে শুরু করব, কাল পরশু তরশু। ঠিক এরকম আমাদের স্পিকারও ভাবতেছে যে লেবার টু অ্যাডমিট, হ্যাঁ আমি আহ, স- তোমাকে মানতে চাই, মানার জন্য পরিশ্রম করতে চাই, কিন্তু নো এন্ড, কিন্তু হচ্ছে না। আমি তোমার কাছে সারেন্ডার করতে চাই কিন্তু পারতেছি না। রিজন, কারণ কি? ইয়োর ভিক্টরি ইন মি, মি শুড ডিফেন্ড। রিজন কি? রিজন হচ্ছে যে তুমি আমাকে জয় করে নাও, তুমি আমাকে জয় করে নাও। মি শুড ডিফেন্ড, এবং আমার ডিফেন্ড করা উচিত। বাট ইজ ক্যাপটিভ অ্যান্ড প্রুভস উইক অ্যান্ড আনট্রু। কিন্তু যেটা হয়েছে, আমাকে কেউ একজন দখল করে নিয়েছে, আমি ক্যাপটিভেটেড হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি এবং অসত্য হয়ে গেছি। মানে কেন আমি এই কাজগুলো করতে পারতেছি না? মানে ব্যাপারটা বলতেছে যে কেন আমি এই কাজগুলো করতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমার আমাকে ইয়োর ভিক্টরি, সরি ইয়োর ভাইসরয় ইন মি, সরি এখানে আমি একটু ভুল বলেছি, এখানে আমি ভিক্টরি বলেছি। তোমরা একটু ধরে দিবা, অনেক সময় এরকম হয় যে চোখ ধাঁধিয়ে যায়, হ্যাঁ, চোখ ধাঁধিয়ে যাওয়ার কারণে অনেক সময় এটা যেমন ভাইসরয় কিন্তু আমি ভিক্টরি মনে করতেছি। তো রিজন হচ্ছে ইয়োর ভাইসরয় ইন মি, মি শুড ডিফেন্ড। ভাইসরয় বলতে, গডের ভাইসরয় আমাদের ভেতরে বলতে আমাদের বিবেক। হ্যাঁ, আমাদের বিবেকটাই হচ্ছে গডের ভাইসরয়, গডের প্রতিনিধি, গডের অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারো। আমরা কোনো একটা খারাপ কাজ করতে গেলে আমাদের দেখবা অবচেতন মনেই বলে যে এটা করা ঠিক হবে না, আবার আরেকটা মন বলে যে আরে কর, সমস্যা নাই, একদিনই তো। হ্যাঁ, তো এরকম। তো বলতেছে রিজন ইয়োর ভাইসরয় ইন মি, বলতেছে তোমার যে হচ্ছে ভাইসরয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা আমার ভেতর রয়েছে। মি শুড ডিফেন্ড, এবং আমাকে তার ডিফেন্ড করার কথা, আমাকে তার রক্ষা করার কথা।
বাট ইজ ক্যাপটিভেটেড, কিন্তু সেই ভাইসরয়কে বন্দি করে রাখা হয়েছে, তাকে দুর্বল করা হয়েছে এবং তাকে অসত্য প্রমাণিত করা হয়েছে। এর কারণে আমি এইগুলো করতে পারতেছি না। আচ্ছা, এরপরে বলতেছে, ইয়েট ডিয়ারলি আই লাভ ইউ অ্যান্ড শুড বি লাভড ফেইন। বলতেছে যে, তবুও আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবই, শুড বি লাভ আর উড বি লাভড ফেইন, আমি তোমাকে কি বলে প্রচন্ড আবেগে ভালোবাসতেই থাকবো। বাট বাট অ্যাম বেট্রোড অনটু ইয়োর এনিমি, কিন্তু আমি তোমার এনিমির সাথে বেট্রোড হয়ে গেছে, এঙ্গেজড হয়ে গেছে। মানে বিয়ের আগে এঙ্গেজড হয় না, এটাকে বলা হচ্ছে বেট্রোড। আরেকটা জিনিস বলতে পারে বিয়ে হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়াটাকেও বলা হয় বেট্রোড। তো বলতেছে যে ডিয়ারলি আই লাভ ইউ, মানে গডদের উদ্দেশ্যে বলতেছে যে আমি এখনো তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি তোমাদেরকে, অ্যান্ড উড বি লাভড ফেইন, এবং আমি সানন্দে আনন্দে আহ কোন রকম অত্যন্ত ব্যগ্রভাবে উড বি লাভড, আমিও ভালোবাসা পেতে চাই। বাট আই এম বেট্রোড আনটু এর এনিমি, কিন্তু তোমার যে শত্রু, সেই শত্রু আমাকে এঙ্গেজড করে নিয়েছে, সেই শত্রুর সাথে আমার যেন বিয়ে হয়ে গেছে, আমি যেন সেখান থেকে বের হতে পারতেছি না। তো শত্রুকে, গডের শত্রুকে, শয়তান, বা ইভিল ইভিল স্পিরিট, হ্যাঁ ইভিল স্পিরিট, ডিভোর্স মি, আমাকে ডিভোর্স করাও, আনটাই অর ব্রেক দ্যাট নট এগেইন, আমাকে আনটাই করো, আমাকে বন্ধন মুক্ত করো, অর ব্রেক দ্যাট নট এগেইন, অথবা ওই যে নট, যে দড়ি দিয়ে যে বাঁধা রয়েছে, যে গিট, সেই গিটটাকে ছিঁড়ে ফেলো, ভেঙে ফেলো। টেক মি টু ইউ, আমাকে তোমার কাছে নিয়ে যাও, ইমপ্রিজন মি, আমাকে বন্দি করো, ফর আই একসেপ্ট ইউ এনথ্রাল মি, কারণ আমি একসেপ্ট ইউ এনথ্রাল মি, নেভার শ্যাল বি ফ্রি, এবং তুমি যদি আমাকে এনথ্রাল না করো, তুমি যদি আমাকে উম, হচ্ছে মুগ্ধ না করো, মন্ত্রমুগ্ধ না করো, নেভার শ্যাল বি ফ্রি, তাহলে আমি কখনোই মুক্ত হতে পারবো না, কেউ আমাকে মুক্ত করতে পারবে না। নর এভার জাস্ট এক্সেপ্ট ইউ র্যাভিশ মি, কেউ আমাকে আবার মানে চেস্ট করতে পারবে না, সতী সাধ্যি করতে পারবে না, আমাকে পুত পবিত্র করতে পারবে না। এক্সেপ্ট ইউ র্যাভিশ মি, যদি তুমি আমাকে র্যাভিশ না করো, র্যাভিশের একটা বাংলা আছে, সেটা হচ্ছে র্যাভিশ মানে হচ্ছে ধর্ষণ। তো এখানে এইটা ইউজ করার মাধ্যমে তোমার শুদ্ধ করা বোঝাচ্ছে আর কি, যে তুমি যদি আমাকে শুদ্ধ না করো, তাহলে কেউ আমাকে শুদ্ধ করতে পারবে না। তো এই র্যাভিশের অনেক মিনিং আছে, আমি যেটা বললাম, একটা ধর্ষণ করা, তারপর হরণ করা, সিনাইয়ার নেওয়া, এরকম অনেক কিছু আছে, আরো বেশ কিছু খারাপ খারাপ মিনিং আছে। তো বলতেছে গড যদি আমাকে, মানে এটা অনেকটা এরকম, যেমন ভালোবাসার মানুষের কাছে যা বলতেছে যে তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমাকে অন্য কেউ বিয়ে করে ফেলবে, এরকম আমরা কথা অনেক সময় বলে থাকি না। তো এখানে গডের কাছে আমাদের এই স্পিকার বলতেছেন, তো এখানে আসলে বিয়ে বোঝাচ্ছেন না, বলতেছেন গ্রহণ করা, হেদায়েত দান করা, হেদায়েত যদি তুমি আমাকে না দাও, হেদায়া না দাও, তাহলে আমি তো, শয়তান আমাকে নিয়ে নিবে। তো চলো আমরা এটা আরেকবার পড়ি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবা। দেখো এখানে বলতেছে যে ব্যাটার মাই হার্ট 3 পার্সন গড, অর্থাৎ হোলি ট্রিনিটির উদ্দেশ্যে সে বলতেছে যে গড, গড ফাদার বা হচ্ছে সান অথবা হোলি স্পিরিট, তিনজনকে একসঙ্গে সে বলতেছে যে আমার হৃদয়টাকে তুমি, ব্যাটার মাই হার্ট, আমার হৃদয়টাতে আঘাত করো, ফর ইউ, তোমার জন্য, অ্যাজ ইয়েট বাট নক, তোমার জন্য এখনো, অ্যাজ ইয়েট বাট নক ব্রিথ শাইন অ্যান্ড সিক টু মেন্ট, তোমার জন্য আমার হৃদয়টা এখনো ঠক ঠক করে, বা আওয়াজ হয় আমার হৃদয়ের ভেতরে, আমি শুনতে পাই যেন তোমার কাছে যেতে চায়, এখনো শ্বাস প্রশ্বাস নিতে পারি, এখনো আমার ভেতরে ওই আলোগুলো যেন দেখতে পাই, শাইন করে, সিক টু মেন্ট, এবং আমার এখনো মন চায় যে আমি আবার শুধরে যাই, যাতে করে আমি আবার জেগে উঠতে পারি, আমি আবার দাঁড়াতে পারি, আমাকে নিক্ষেপ করো, আমাকে বাঁকিয়ে ফেলো, আমাকে
শক্তি দিয়ে ভেঙে ফেলো, তোমার শক্তি দিয়ে ভেঙে ফেলো, আমার উপরে বাতাস বয়ে দাও, আমাকে পোড়াও, আমাকে নতুন করে আবার তৈরি করো। আমি অনেকটা ওই শহরের মতো হয়ে গেছি, যে শহরটাকে কেউ কোনো একজন হানাদার বাহিনী এসে দখল করে নিয়েছে। আমি অনেক চেষ্টা করতেছি পরিশ্রম করার জন্য, কিন্তু কোনো ফল হচ্ছে না। রিজন, তোমার ভাইসরয় ইন মি। রিজন হচ্ছে বিবেক। এক কথায় এই রিজন শব্দটাই হচ্ছে বিবেক। তো বিবেক যেটা, তোমার যে ভাইসরয়, তোমার যে প্রতিনিধি, সেটা তার ডিফেন্ড করার কথা আমার, আমাকে ডিফেন্ড করার কথা, কিন্তু সে নিজেই বন্দী হয়ে পড়েছে এবং সে অনেক দুর্বল হয়ে পড়েছে এবং অসত্য হয়ে পড়েছে। তবুও আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমিও চাই তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অ্যাম বেট্রোড অন টু ইয়ার এনিমি, কিন্তু আমি তোমার এনিমির কাছে এঙ্গেজড হয়ে গেছি, মানে শয়তানের কাছে আমার যেন এঙ্গেজড হয়ে গেছি। শয়তান যেন আমাকে মানে স্ত্রী রূপে গ্রহণ করেছে, বিয়ে করে নিয়েছে, এরকমটা তো। বিয়ে ঠিক না তো, এখানে এখানে হচ্ছে তোমাকে ইয়ে করে নিয়েছে, মানে দখল করে নিয়েছে এক কথায়, তোমাকে ঘিরে ধরেছে। এবার বলতেছে ডিভোর্স মি, আমাকে ডিভোর্স করাও, আমাকে আনটাই করো, বন্ধন মুক্ত করো, আমি যে গিরা, আমাকে যে ইয়েতে বাধা হয়েছে সেই গিরাটা খুলে দাও। টেক মি টু ইউ, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে বন্দি করো। ফর আই একসেপ্ট ইউ এনথ্রেল মি, আমাকে তুমি ছাড়া আর কেউই মন্ত্রমুগ্ধ করতে পারবে না, কেউ আমাকে মুক্ত করতে পারবে না। আমাকে পবিত্র করো, হ্যাঁ, আমাকে হচ্ছে রেভিশ করো, আমাকে দখল করে নাও, আমাকে হেদায়েত দাও। এই পুরো স্টোরিটা এরকমই। আই লাইক অ্যান, এখানে আই বলতে আমি, লাইক অ্যান ইউ ইউজার্ভড টাউন, ইউজার্ভড বলতে দখলকৃত শহর। হ্যাঁ, ইউজার্ভড বলতে দখলকৃত, এখানে একটা থাকবে, কিন্তু ইটা তুলে দিয়েছে কারণ ওই যে রাইম স্কিমের মিলানোর জন্য। এখানে একটা সিমিলি আছে, আই লাইক অ্যান ইউজার্ভ টাউন, এটা একটা সিমিলি। মানে এখানে আই বলতে আমাদের স্পিকার, স্পিকার তার নিজেকে একটা শহরের সাথে তুলনা করতেছেন, যেই শহরটাকে কেউ একজন দখল করে নিয়েছে। তো স্পিকার এখানে এই শহর দিয়ে বোঝাচ্ছেন তার নিজের যে সোল, স্পিরিট, আত্মা, সেটাকে শয়তান দখল করে নিয়েছে। সে চেষ্টা করতেছে ল্যাবর টু অ্যাডমিট ইউ, মানে সে গডের কাছে সারেন্ডার করার জন্য পরিশ্রম করতেছে, কিন্তু পরিশেষে কোনো রেজাল্ট আসতেছে না। কেন আসতেছে না, এটা নিচে বলতেছে যে রিজন, তুমি আমার ভেতরে যে রিজনটা দিয়েছো, কারণ দিয়েছো, বা যে বিবেকটা দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে তোমার ভাইসরয়, মানে গডকে বলতেছে, এটা তো তোমার প্রতিনিধি, তার তো আমাকে ডিফেন্ড করার কথা, কিন্তু কি করবে, সে তো নিজেই ক্যাপটিভেটেড হয়ে গেছে, সে নিজেই বন্দী হয়ে পড়েছে এবং দুর্বল হয়ে গেছে এবং অসত্য হয়ে পড়েছে। বিবেক নষ্ট হয়ে গেলে যেমন অনেক কিছুই আর কাজ করে না, যেমন এই যারা হত্যাকাণ্ড ঘটায় এগুলো টাকার বিনিময়ে, তাদের বিবেক কাজ করে না। আচ্ছা, এখন বলো বুঝতে পেরেছো কিনা, আর কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা, কারো কোথাও সমস্যা থাকলে বইলো। আমরা যেহেতু কবিতাগুলোই পড়বো আজকে শুধু, এই জন্য মানে আজকে এটা শেষ করে দেবো, জন্ডান জন্ডান পড়তে আর ভালো লাগতেছে না। তো এই জন্য ভাবলাম যে আজকে পুরো লেকচার শিট না পড়ে আমরা শুধু মেইন যে জিনিসটা কবিতা সেটা পড়ি, লেকচার শিটটা তোমরা পড়ে নিও। যদি কোথাও বুঝতে না পারো জিজ্ঞাসা করবা, আমি তখন ওইটা বুঝিয়ে দেবো। ওকে, এবার চলো তাহলে আমরা পরের ইয়েতে চলে যাই। এখন এটা এটা এরকম হতে পারে যে এটার যে অন্তর্নিহিত মিনিং আছে, সব কবিতার অন্তর্নিহিত মিনিং থাকে না। এই কবিতার অন্তর্নিহিত মিনিং হচ্ছে আমাদের স্পিকার, তার মনটা নষ্ট হয়ে গেছে, পাপে জর্জরিত হয়ে গেছে, শয়তান তাকে দখল করে নিয়েছে, শয়তান যেন তাকে বিয়ে করে নিয়েছে, এরকমটা আর কি। তো সে এখান থেকে মুক্তি চায়, এই জন্য সে গডের কাছে বলতেছে, মানে ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী তো ট্রিনিটি রয়েছে, অর্থাৎ গডের তিনটা রূপ। তো সে বলতেছে যে কোনো একটা রূপ না, তিনজনের কাছে একসঙ্গে প্রার্থনা করতেছি, আমাকে তোমরা হচ্ছে ঠিকঠাক করে দাও। লোহা যেরকম ভাবে পিটিয়ে পিটিয়ে ঠিকঠাক করে, আমার অন্তরটাকে এরকম পিটিয়ে পুড়িয়ে বাতাস দিয়ে এটাকে ঠিক করে দাও, কারণ আমার অন্তরটা
যেন হচ্ছে শয়তান দখল করে নিয়েছে, একটা শহর যেরকম ভাবে দখল করা হয় সেরকম ভাবে দখল করে নিয়েছে। আমি এখান থেকে পাওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। তুমি যে আমার ভেতরে যে স্পিরিটটা দিয়েছো, বিবেকটা দিয়েছো, সেটা আমাকে ডিপেন্ড করার কথা, কিন্তু সে তো নিজেই নষ্ট হয়ে গেছে। তো আমাকে এই অবস্থায় আহ তুমি ছাড়া আর কেউ মুক্ত করতে পারবে না, তো আমাকে তো মুক্ত করার জন্য তুমি আমাকে হচ্ছে আমাকে ইমপ্রিজন করো, আমাকে বন্দি করো, আমাকে যা খুশি তাই করো, কিন্তু আমাকে তুমি পবিত্র করে দাও। আচ্ছা, তো এই গেল, এখানে আমাদের বেশ কিছু ইমেজেরি রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা দখলকৃত শহরের ছবি যেন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা পার্সনিফিকেশন, যেমন রিজনকে পার্সনিফাই করা হচ্ছে, বলা হচ্ছে সে হচ্ছে ভাইসরয়। তারপরে এখানে আছে হচ্ছে এই যে এই জায়গায় যেন কামারে লোহা পিটাচ্ছে, লোহা পুড়িয়ে পিটিয়ে যন্ত্র অস্ত্র তৈরি করতেছে, সেটা এখানে রয়েছে। তারপরে এখানে দেখো আবার হচ্ছে অ্যালিটারেশন রয়েছে, ব্রেক, ব্লো, বার্ন, মানে তিনটা বি। তো এখানে অ্যালিটারেশন রয়েছে। তারপরে সিমিলি রয়েছে এই জায়গাটাতেই, আই লাইক অ্যান ইউজার টাউন। আর সর্বোপরি এখানে তো তোমার দেখো একটা যে সেক্সুয়াল একটা থিম রয়েছে। যেমন এই যে লাস্ট লাইনেই বলতেছে যে গডের দ্বারা সে র্যাভিশড হতে চায়। হ্যাঁ, তো এটার মাধ্যমে সে পুত পবিত্র হতে চায়। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল ইয়ে। তো এবার আমরা চলে যাব হচ্ছে পরের যে কবিতাটা সেখানে। এখানে আমরা এগুলো পড়তেছি না, এগুলো তোমরা একটু পড়ে নিও। আমি একবার সরাসরি কবিতাতে চলে যাই। আজকে একটু ফাঁকি দিচ্ছি তোমাদেরকে, এত গরম যে এখানে ফাঁকি দেয়া ছাড়া কিছু নাই। আমি অস্থির হয়ে গেছি গরমে আজকে। ওকে, দেখো, ডেথ বি নট প্রাউড। এখানে ডেথ কে পার্সনিফাই করা হচ্ছে। এখানে ডেথ কে, এটাও হচ্ছে সনেট, এটাও একটা সনেট। সনেট তো বললাম 14 লাইন আছে কি, চার, চার আট, চার বারো, 14, হ্যাঁ। তো এখানে এখানে মৃত্যুকে আমাদের কবি কল করতেছেন, মানে স্পিকার মৃত্যুকে কল করতেছেন। কল করে বলতেছেন যে ডেথ বি নট প্রাউড, মৃত্যু তুমি এত অহংকারী হইও না। দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড গ্রেটফুল, ফর দাও আর্ট নট সো। যদিও আমাকে কিছু মানুষ বলে যে তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক ভয়ঙ্কর, কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমাদের স্পিকার মৃত্যুকে মনে করো এখানে অপমান করতেছে। সে বলতেছে মৃত্যু, তোমার এত অহংকার করার কিছু নাই, যদিও কিছু মানুষ বলে যে তুমি অনেক শক্তিশালী, অনেক ভয়ঙ্কর, কিন্তু আমার কাছে তা মনে হয় না। ফর দোজ হোম দাও thinkst thou dost overthrow, didn't overthrow, die not, poor death, nor yet canst thou kill me। বলতেছে যে ফর দাও, তাদের জন্য, যাদের তুমি মনে করো যে তুমি অলরেডি অভাথ্র করেছো, উৎখাত করেছো, বা মানে যাদেরকে মেরে ফেলেছো, তো ডাই নট, আসলে তারা মরে না, মরে যায়নি। পোর হচ্ছে ডেথ, হতভাগা মৃত্যু, নর ইয়েট কানস্ট দাও কিল মি, এবং তুমিও আমাকে হচ্ছে হত্যা করতে পারবে না। মানে এখন তুমিও আমাকে হত্যা করতে পারবে না। তাহলে এখানে পুরোটা কি বলতেছে যে ডেথ, তুমি এত অহংকার করিও না, এত ভাব নিও না। তোমাকে যদিও অনেকেই মনে করে খুব শক্তিশালী বা ভয়ঙ্কর, কিন্তু তুমি আসলে তা না। ওই সমস্ত মানুষদের জন্য যাদেরকে তুমি মনে করো যে তুমি তাদেরকে মেরে ফেলেছো, অবাধ্য করেছো, উৎখাত করেছো, কিন্তু তারা আসলে মরে যায়নি। হতভাগা মৃত্যু, তুমি আমাকেও মারতে পারবে না। ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ হুইচ বাট দাই পিকচার বি।
মাস প্লেজার, দেন ফ্রম দি মাস মোর মাস্ট ফ্লো। বলতেছে যে বিশ্রাম এবং ঘুম থেকে আহ হুইচ বার্ড দাই পিকচার বি, যেটা তোমার ছবি, তোমারই ছবি। মানে আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদেরকে মনে হয় যে আমরা মারা গেছি, তাই না? আমাদের অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে লোকটা যেন, আমরা যেন ইভেন বলি যে মরার মতো ঘুম পাড়তেছে। মানে মারা যাওয়া আর ঘুম পাড়া এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে শ্বাস প্রশ্বাস কাজ করবে আর একটাতে করবে না, এই শুধু পার্থক্য। শ্বাস প্রশ্বাস কাজ করলে তুমি ভালো থাকবা, আর শ্বাস প্রশ্বাস যখনই বন্ধ হয়ে গেল তুমি মারা গেলা। এবং দেখা যাচ্ছে যে 12 ঘন্টার মধ্যে তুমি পচা শুরু করে দেবা, তোমার বডি পচতে থাকবে। তো এটাই বলতেছে যে যাদেরকে তুমি ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ, অর্থাৎ রেস্ট নেওয়া এবং ঘুমানো, এই দুইটা তোমারই পিকচার হতে পারে। হুইজ বাট দাই পিকচার বি, যেটা তোমারই ছবি, মানে তোমার মতোই এই দুইটা। কিন্তু মাস্ট প্লেজার, কিন্তু এটাতে অনেক মজা রয়েছে। দেন ফ্রম দি মাস মোর মাস্ট ফ্লো। এবং বলতেছে এটাতে অনেক প্লেজার রয়েছে তোমার মতো। রেস্ট এবং স্লিপেই যেহেতু এত মজা, তাহলে তোমার ভেতরে তো আরো বেশি মজা। দেন ফ্রম দি, তাহলে তোমার থেকে মাস মোর মাস্ট ফ্লো, তোমার থেকে আরো বেশি মজা বের হবে। একটু জিনিসটা বুঝো। মৃত্যুকে বলতেছে যে তোমার মতোই তো দেখতে ঘুম পাড়া বা রেস্ট নেওয়া, এটা তোমার মতোই। তো ঘুমিয়ে যদি এত মজা পাওয়া যায়, তুমি মৃত্যু, আমি যদি মারা যাই তাহলে তার বেশি মজা পাবো। তো মৃত্যু তুমি এত ভাব দেখাচ্ছ কেন? And soonest our best men with thee to go, rest of their bones and souls delivery। বলতেছে এবং খুব শীঘ্রই তোমার সাথে আমাদের যে বেস্ট লোকেরা, বেস্ট মেন, তারা চলে যাবে, তাদের হাড় এবং আত্মার ডেলিভারি হবে আর কি। রেস্ট দেয়ার বোনস, তাদের বোনগুলো ওই কবরের ভেতরে রেস্ট নিবে। এবং সোলস ডেলিভারি, এবং সোলসটা ডেলিভার্ড হয়ে পৌঁছে যাবে গডের কাছে। দাও, মানে এটা হচ্ছে মৃত্যুর কাজ। মৃত্যুর কাজ কি? খুব শীঘ্রই তুমি বেস্ট মানুষ যারা রয়েছে তারা মারা যাবে, এবং তাদের হাড়গুলো কবরে রেস্ট নেবে, এবং সোলটা নিয়ে তুমি ডেলিভারির কাজ করবে। মানে তুমি হচ্ছে ডেলিভারি ম্যান। মৃত্যুকে বলতেছে তুমি হচ্ছে ডেলিভারি ম্যান, তুমি সোলটাকে ডেলিভারি করার দায়িত্ব তোমার। তো তুমি যেহেতু ডেলিভারি ম্যান, সেহেতু কি বলতেছে, দাও আর্ট স্লেভ টু ফেথ, চান্স কিংস অ্যান্ড ডেসপারেট ম্যান, অ্যান্ড ডোস্ট উইথ পয়জন ওয়ার অ্যান্ড সিকনেস ডুয়েল। দেখো বলতেছে তুমি হলো আসলে হচ্ছে একটা চাকর। কার চাকর? ভাগ্যের চাকর, ফেতের চাকর, চান্স দুর্ঘটনার চাকর। তুমি হচ্ছে রাজার চাকর, তুমি হচ্ছে অস্থির মানুষদের চাকর। কেমন ভাবে চাকর? ধরো কেউ অস্থির মানুষ, সে আত্মহত্যা করবে, দড়িতে ঝুলে গেল, মানে হচ্ছে মৃত্যুকে সে ডাকলো এবং মৃত্যুকে বললো যে তুমি আমার সোলটা নিয়ে যাও। তাহলে তুমি ওই ডেসপারেট ম্যানের চাকর হয়ে গেলা। এরপরে ধরে কিং, কিং কাউকে মৃত্যুদণ্ড দিচ্ছে। তো কিং যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে ওই মুহূর্তে ওই মৃত্যুকে আসতে হবে, সোলটা নিয়ে যেতে হবে। সুতরাং সময়টা যেহেতু নির্ধারণ করছে দিচ্ছে কিং, বা যে ডেসপারেট ম্যান আত্মহত্যা করতেছে সে, সুতরাং এই কিং বা ডেসপারেট ম্যানের সে স্লেভ। আবার বলতেছে দুর্ঘটনার কারণে অথবা ভাগ্যের কোনো পরিহাসের কারণে যদি সে মারা যায়, তো মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুকে কি করতে হয়? এসে তার সোলটাকে নিয়ে যেতে হয়। তো এটাই বলতেছে যে তুমি তো তাদের চাকর। অ্যান্ড ডোস্ট উইথ পয়জন ওয়ার অ্যান্ড সিকনেস ডুয়েল, এবং তুমি মূলত বিষ, যুদ্ধ এবং অসুস্থতার সাথে বসবাস করো। বিষ, যুদ্ধ এবং অসুস্থতার সঙ্গে তোমার দোস্তালি রয়েছে, এক কথায় তোমার দোস্তালি রয়েছে, বা তুমি ডুয়েল করো, বসবাস করো। আচ্ছা, এই দোস্তালি, দোস্ত মানে দোস্ত না আসলে, এখানে ওই ডু, ডুটাকে আগেকার ইয়েতে, মানে এখানে পয়জন ওর এবং সিকনেসের সাথে তুমি বসবাস করো। অ্যান্ড পপি অর চার্মস ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল। এবং আমাদেরকে পপি ফুল, অর্থাৎ হেরোইন, হেরোইন যেটা দিয়ে তৈরি করে, তো বলা হচ্ছে পপি ফুল বা পপির যে ফল যেটা দিয়ে হেরোইন তৈরি করে সেইটা, অথবা কোনো চার্মস, অথবা কোনো মন্ত্র মুগ্ধ,
মন্ত্র বা জাদু সেটা আমাদেরকে ঘুমিয়ে দিতে পারে। অ্যান্ড বেটার দেন দাই স্ট্রোক, এবং এটা তোমার যে আঘাত, তোমার যে স্ট্রোক, সেটার চেয়ে আরো ভালোভাবে এটা করতে পারে। তো মৃত্যু, কেন তুমি অহংকার করতেছো? অহংকার করার তো কিছু নাই। হোয়াই সুয়েলেস্ট দাও দেন, তাহলে কেন তুমি তোমার বুকটাকে ফুলাচ্ছ? কেন তুমি এত ফুলে ফেপে উঠতেছো? এত ভাব কিসের তোমার? ওয়ান শর্ট স্লিপ পাস্ট, উই ওয়েক ইটারনালি, অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর। বলতেছে একটা শর্ট স্লিপ অতিক্রান্ত হওয়ার পরে আমরা আবার চিরন্তন ভাবে জেগে উঠবো, এবং মৃত্যু, তখন তুমি আর থাকবা না। ডেথ দাও শ্যাল ডাই, মৃত্যু তুমিও মারা যাবা। মানে আমরা ওই যে, এখন যদি আমরা ধর্মের কথায় আসি, যে কবরের যে জীবনটা, সেই জীবনটা পর্যন্ত আমরা হচ্ছে ইয়া হব, ঘুমিয়ে থাকবো, বা যেটা বলতেছে আর কি, মারা মারা গিয়ে থাকবো, এবং এরপরে যখন বিচারের দিনে উঠবো, তো তখন বলতেছে যে মৃত্যু, তখন তুমি আর থাকবে না, কারণ ওই যে যখন আবার জেগে উঠবো, তখন তো এটা ইটার্নাল জেগে ওঠা, এটা তো আর কখনো মারা যাবে না সেই মানুষগুলো। তো এটাই বলতেছে যে মৃত্যু, দাও শ্যাল ডাই, তুমিও সেই সময় হারিয়ে যাবা, তুমি মারা যাবা। দেখো, এটা একটা রিলিজিয়াস টাইপের একটা কবিতা, মৃত্যুকে স্মরণ করে। তো এখানে অন্তর্নিহিত তেমন কোনো মিনিং নেই, এখানে যা বলা হচ্ছে সেটাই উপরেই বলা হচ্ছে। এখানে যেমন বলতেছে যে মৃত্যুকে নিয়ে, মৃত্যুকে অবজ্ঞা করে আর কি এই রাইটিংটা। তো মৃত্যুকে শুরুতেই বলতেছে যে মৃত্যু, তুমি এত ভাব নিও না, তো অহংকার করিও না। কিছু লোক আছে যারা তোমাকে বলে যে তুমি অনেক শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর, কিন্তু আসলে তুমি ততটা না। ওই সমস্ত লোক যাদেরকে তুমি মেরে ফেলেছো এবং মনে করতেছো যে তাদেরকে তুমি ওভারথ্রো করেছো বা উৎখাত করেছো, ডাই নট, তারা কেউই মারা যায়নি। পোর ডেথ, হতভাগা মৃত্যু, নট ইয়েট কানস্ট দাও কিল মি, এবং তুমি আমাকে এখন মারতে পারবা না, মানে তুমি আমাকেও এখন মারতে পারবা না। ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ হুইচ বাট দাই পিকচার বি, বলতেছে যে রেস্ট নেওয়া বা ঘুমিয়ে যাওয়া, রেস্ট বলতে হালকা ঘুমানো, হ্যাঁ। আর ওই যে আমরা যে দুপুরে যে পাওয়ার ন্যাপটা নিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে হাওয়া হালকা ঘুমানো। তো বলা হচ্ছে এই রেস্ট নেওয়া, তারপরে রাত্রিতে যে 8-10 ঘন্টা ঘুমানো, এই স্লিপটা, এই দুইটা তোমার মতোই দেখতে। মারা গেলে যেমন হয়, এই দুইটার ক্ষেত্রে তাই হয়, কিন্তু এই দুইটাতে অনেক আনন্দ রয়েছে, মাস প্লেজার রয়েছে। আমি শিওর তোমার মতো দেখতে সেটারই যদি এত প্লেজার, এত আনন্দ রয়েছে, ঘুমালে এত মজা পাওয়া যায়, রেস্ট নিলে এত মজা পাওয়া যায়, তাহলে তুমি যখন এসে আমাকে নিয়ে যাবা বা আমাকে মেরে ফেলবা, তখন আমি অবশ্যই আরো বেশি মজা পাবো। ফ্রম দি মাস মোর মাস্ট ফ্লো, তোমার থেকে অবশ্যই আরো বেশি প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? প্লেজার। রেস্ট এবং স্লিপ থেকেই যদি এত মজা পাই, তাহলে তোমার থেকে আরো বেশি মজা পাবো। খুব শীঘ্রই তুমি আমাদের যে বেস্ট মানুষগুলো যারা রয়েছে, তাদেরকে তুমি নিয়ে যাবা, উইথ দি টু গো, তাদেরকে তুমি নিয়ে যাবা। বেস্ট মানুষ বলতে কি? আমাদের যে বাবা মা, রিলেটিভ যারা রয়েছে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাদেরকে খুব শীঘ্রই তারা মারা যাবে, তুমি তাদেরকে নিয়ে যাবা। তাদের যে বোন গুলি রয়েছে, তাদের হাড় হুড্ডি যেগুলো রয়েছে, এগুলো কবরের ভেতর রেস্টে থাকবে, এবং সোলটাকে ডেলিভারি করতে হবে। তুমি হলা ডেলিভারি ম্যান। তুমি হলা হচ্ছে চাকর। কার চাকর? এই ভাগ্যের চাকর, দুর্ঘটনার চাকর, রাজাদের চাকর, অথবা অস্থির মানুষ যারা সুইসাইড করে তাদের চাকর। কারণ তারা যখন বলে, তখন তখনই তোমাকে এসে ওই স্পিরিটটা বা আত্মাটা নিয়ে স্বর্গে চলে যেতে হয়, স্বর্গে বা নরকে চলে যেতে হয়। তোমার বসবাস হচ্ছে বিষ, যুদ্ধ এবং সিকনেসের, সিকনেস যে জায়গায়, সেই জায়গায়, মানে সিকনেসের সাথে, তাদের সাথে তোমার বসবাস। কারণ অসুস্থ হলে মারা যেতে পারে, এই জন্য ওইখানে সে থাকে। আবার যুদ্ধের ময়দানে সে আছে, মৃত্যু পয়জন খেলে মারা যাবে, সো এখানে পয়জনের সাথে আছে, সেটাই বলতেছে। বলতেছে শুধু তাই না, পপি ফুল বা মন্ত্র পাঠ করা, এটাও আমাদেরকে ঘুমাতে সাহায্য করে, আমরা এটাও তো ঘুমাতে পারি। এবং এই ঘুমটা তোমার যে আঘাত, সে আঘাতের চেয়ে অনেক বেশি ভালো। তাহলে কেন তুমি এত ফুলিয়ে ফেপিয়ে উঠতেছো? কেন তোমার গর্বে বুকটা ভরে উঠতেছে কেন? ওয়ান শর্ট স্লিপ পাস্ট, এবং একটু সময় ঘুমানোর পরে, হোয়েন আই ওয়েক ইটারনালি, যখন আমি শাশ্বত রূপে চিরন্তন ভাবে আবার জেগে উঠবো, তখন মৃত্যু, তুমি কিন্তু থাকবা না। এবং
ডেথ দাও শ্যাল ডাই, তুমি তখন মারা যাবা। তো অল্প একটু ঘুমানো বলতে হয় যে মৃত্যুর যে সময়টা, মৃত্যুর পর থেকে তোমার শেষ বিচার পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে অল্প একটু সময়। আচ্ছা, তো এই হচ্ছে কবিতাটা। আমি গরমে খুব অতিষ্ঠ, তো এটা রেখে দেবো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। এই কবিতার কথা বলতে বুঝতে সমস্যা হয়েছে? আমি লেকচার শিট দুইটাই দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, যেগুলো আমি পড়াইলাম না আর কি। আর তোমাদের কারো যদি কোথাও মানে বেঁধে যায়, বুঝতে সমস্যা হয়, তাহলে একটু আমাকে নক দিও। নক দিও বলতে সামনের ক্লাসে বলতে পারবা, সামনের ক্লাসের শুরুতেই, যে আমি এই এই জায়গায় এই এই লাইনগুলো বুঝিনি, এরকম। আর কবিতা বোঝার জন্য কবিতাগুলো তুমি একাধিকবার দেখার চেষ্টা করবা, প্রথমবার নাও বুঝতে পারো, দ্বিতীয়বার বোঝার চেষ্টা করবা, থার্ড টাইম যদি বুঝতে না পারো, তখন তুমি বুঝবা যে ঘাটতি আছে, তখন হয়তো আমি ওটা বুঝিয়ে দিলাম নেক্সট ক্লাসে। আচ্ছা, তো ঠিক আছে, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে। ইমন, কিছু বলার আছে? না স্যার। ওকে, বুঝতে পেরেছো তাই তো? জি স্যার। স্যার আপনাদের এখানে তাপমাত্রা কত ডিগ্রি স্যার? আমাদের এখানে তো একটু আগে আমাকে গুগল দেখাচ্ছিল 37 আমার রুমের ভেতরে। স্যার তাহলে আপনাদের এখান থেকে আমাদের এখানে কম আছে। তারা আমাকে কোথায় দেখাচ্ছিল যেন, একটু আগে এখানেই দেখাচ্ছিল, ওই জন্য আমি এখানে বাহির করলাম। এখানে যদি দেখি যে টেম্পারেচার, এখানে এই যে 39 দেখাচ্ছে, আমি 37 বলি, আমি সরি 37 না 39ই দেখাচ্ছিল। স্যার 39 রাতে দেখাচ্ছিল। এত? রাত দুপুরে আর একটু বেশি ছিল, তবে দুপুরে বাহিরে বেশি, আর ঘরের ভেতরে এরকমই চলতেছিল। দেখা যাক, এই যে শনিবার থেকে, শনিবারের আগে আমাদের এদিকে বৃষ্টি টিষ্টি হবে না বলতেছে। এই যে আগামী কাল পরশু 2 দিনই খুবিয়ে যাবে। আজকে আহ, সবচেয়ে বেশি কোথায়? এটা তো আমার ইয়েটাই দেখাচ্ছে তাই না? ঢাকা 34 দেখাচ্ছে, কোথায় এটা? 27 রাত্রিবেলা। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। সামনের দিনে এই জর্ডানের ওপরে আমরা পরীক্ষা দেবো, আমি তোমাদেরকে ব্রিফ কোশ্চেন দিয়ে দেবো নি। আমি ভুলে গেলে আমাকে একটু মনে করাই দিও, যেমন গতদিন একজন মনে করাই দিয়েছিল বলে আমি ওই যে এর প্যারাডাইস লস্টের সবকিছু দিতে পেরেছিলাম। আর আমি দিয়ে দেবো নি, তোমরা ওইগুলো একটু পড়ে পরীক্ষা দিও, আমি কোশ্চেন তৈরি করে শেয়ার করবো নি সামনের পরীক্ষা, সামনের ক্লাসের আগে। ওকে, সো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।